আমার সহধর্মিনী একদিন জেল গেটে বসে বলল, বসেই তো আছো, লেখো তোমার জীবনের কাহিনী। আমাকে কয়েকটা খাতা কিনে জেল গেটে জমা দিয়ে গিয়েছিল। জেল কর্তৃপক্ষ যথারীতি পরীক্ষা করে খাতা কয়টা আমাকে দিয়েছেন। রেনু আরও একদিন জেল গেটে বসে আমাকে অনুরোধ করেছিল, তাই আজ লিখতে শুরু করলাম। পশ্চিম পাকিস্তানে শিল্প কারখানা গড়া শুরু হয়েছে। পূর্ব পাকিস্তানের দিকে নজর দেয়া হচ্ছে না। রাজধানী করাচি, সবকিছুই পশ্চিম পাকিস্তানে, পূর্ব বাংলায় কিছু নাই। আব্বা আমাকে এ সময় একটা কথা বলেছিলেন, কথাটি মনে রেখো, সিনসিয়ারিটি অফ পারপাস অ্যান্ড অনেস্টি অফ পারপাস থাকলে জীবনে পরাজিত হবা না। এ কথা কোনোদিন আমি ভুলি নাই। আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাতের সময় একজন আইবি কর্মচারী বসে থাকত। মাত্র 20 মিনিট সময় দেওয়া হয়, এর মধ্যে যাবতীয় আলাপ করতে হবে। 18 মাসের রাসেল জেল অফিসে এসে একটুও হাসে না, যে পর্যন্ত আমাকে না দেখে। দেখলাম দূর থেকে পূর্বের মতোই আব্বা আব্বা বলে চিৎকার করছে। তাই আমি ওকে জানালায় দাঁড়াইয়া আদর করলাম। রেনু বলল, আমি না আসা পর্যন্ত শুধু জানালার দিকে চেয়ে থাকে, বলে আব্বার বাড়ি। এখন ওর ধারণা হয়েছে এটা ওর আব্বার বাড়ি। আমার মনে আছে, খুবই গরিব এক বৃদ্ধ মহিলা কয়েক ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে আছে, শুনেছে এই পথে আমি যাব। আমাকে দেখে আমার হাত ধরে বলল, বাবা, আমার এই কুঁড়ে ঘরে তোমার একটু বসতে হবে। আমি তার হাত ধরেই তার বাড়িতে যাই। অনেক লোক আমার সাথে। আমাকে মাটিতে একটা পাটি বিছিয়ে বসতে দিয়ে 1 বাটি দুধ, একটা পান ও 4 আনা পয়সা এনে আমার সামনে ধরে বলল, খাও বাবা, আর পয়সা কয়টা তুমি নাও, আমার তো কিছুই নাই। আমার চোখে পানি এলো। একদিন সকালে আমি ও রেনু বিছানায় গল্প করছিলাম। হাসু ও কামাল নিচে খেলছিল। হাসু মাঝে মাঝে খেলা ফেলে আমার কাছে আসে আর আব্বা বলে ডাকে। কামাল চেয়ে থাকে। একসময় কামাল হাসিনাকে বলছে, হাসু আপা, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি। বিছানা থেকে উঠে যেয়ে ওকে কোলে নিয়ে বললাম, আমি তো তোমারও আব্বা। হাসিনা তো আমাকে পেলে ছাড়তেই চায় না। ছোট মেয়েটার শুধু একটাই আবদার, সে আমার কাছে থাকবে, আর কেমন করে কোথায় থাকি তা দেখবে। এদিকে জামালের শরীর খারাপ, গলা ফুলে রয়েছে। রেনুকে বললাম, ডাক্তার দেখাইও, স্কুলে যেতে পারবে না, শরীর ভালো লাগছে না। সেল এরিয়ার সবই বন্ধ হয়ে গেছে, এখন আমাকে বন্ধ করা হবে। দরজা বন্ধ হলো। কিছু সময় বসে রইলাম চুপ করে। পেটের যন্ত্রণায় অস্থির হয়ে যাই। আমার আব্বা ও মাকে দেখতে মন চাইছে। বড় দাগা পে বাসনাতে যেছি, বড় জলাশয়ে কামনা ভুলেছি, অনেক কেঁদেছি কাঁদিতে পারি না, বুক ফেটে ভেঙে যায় মা, সকলে ফুরায় যায় মা, আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলে ফুরায় যায় মা, আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলে ফুরায় যায় মা। হে অনাগত শিশু,
হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এইসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশে যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুব্বা দলে ঢাকা। সবুজে সবুজ নয়, আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতা কুড়ানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো তৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের